আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। যদি সুস্থ থাকি ব্যবসা করা যাবে, চাকরি করা যাবে, মানুষের কল্যাণেও কাজ করা যাবে। আর যদি অসুস্থ হয়ে যাই তাহলে আসলে কিছু করার সুযোগ নাই। তো এই জন্য সবসময় যখন যে অবস্থায় থাকি আমাদেরকে বলতে হয় আলহামদুলিল্লাহ। তো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ যে লাঞ্চের পর আপনারা সবাই সঠিক সময় এসছেন। আর স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাবুল মুরাল ভাইকে, যে আপনাদের যে সেশনগুলো হয়, যে ট্রেনিংগুলো হয়, এই ট্রেনিংগুলোতে আমি 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য একটা সেশন কিছু কথা বলবার সুযোগ পাই। আসলে এই ট্রেনিংগুলোর মাধ্যমে আপনাদেরকে শেখাতে আসছি এরকম কোনো বিষয় না। আমি আপনাদেরকে বয়স একটু বড়, তাই না? ধরুন আমি বিজনেস করি একটু লম্বা সময় ধরে, আপনারা হয়তো অনেকে শুরু করবেন, অনেকে শুরু করেছেন। তো এই যে ব্যবসা বাণিজ্য সামাজিকভাবে সামাজিক সংগঠন পরিচালনার ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা হয়, তাই না? অনেক সময় ভালোও হয়, খারাপও হয়। তো যত খারাপ অভিজ্ঞতা হয় তত আমরা শিখি, আর যত ভালো অভিজ্ঞতা হয় আমরা আরও ভালো করতে চাই। তো এই যে একটা অভিজ্ঞতা, এটা জাস্ট একটু বিনিময় করা, আপনাদের সাথে শেয়ার করা। তো আমি কথা বলবার আগে আমার নিজের একটা পরিচয় দিই। আমি হচ্ছে লায়ন মোহাম্মদ আলমগীর কবির। আপনারা অনেকে জানেন যে সাভার একটি বড় অলাভজনক এবং অরাজনৈতিক একটি সংগঠন আছে, সাভার সিটিজেন ক্লাব লিমিটেড। এটা MK টাওয়ারে এটার অফিস। এই সংগঠনের আমি সেক্রেটারি জেনারেল। আর বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন আছে, যে সংগঠনের আন্ডারে 140টি খেলা আছে, লোকাল আঞ্চলিক খেলা। এইটার গভর্নিং বডির আমি মেম্বার বাংলাদেশের। আর আমার আমি লায়ন্স করি, আমি 350A1-এর দ্য লায়ন্স ক্লাব অফ সিঙ্গার সাকুরার বর্তমান প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্টের জোন চেয়ারপারসন। এগুলো হচ্ছে সামাজিক। আর ব্যবসায়িকভাবে আমার একটি ল ফার্ম আছে, আলমগীর ল্যান্ডস কনসালটেন্সি। আমি বিভিন্ন কোম্পানিতে ল্যান্ড নিয়ে কাজ করছি। আমার চেম্বার MK টাওয়ারেই, লিফটের 9-এ। আর একটি সারিকা প্রপার্টিস লিমিটেড একটা ল্যান্ড বিজনেস আছে, এটা আমি পরিচালনা করি। আর আপনাদের সাথে আমার যে সম্পর্কটা, সেটা হচ্ছে উদ্যোক্তা। তো এই সংগঠনগুলো চালানোর পর যে অভিজ্ঞতা হয়েছে, এর আলোকে আমি একটা সংগঠন চালাই, WBE ফাউন্ডেশন। এটিও মূলত একটি অলাভজনক এবং অরাজনৈতিক প্ল্যাটফর্ম, ই-কমার্স বিজনেস প্ল্যাটফর্ম। এটার উদ্দেশ্য হচ্ছে যারা ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা, স্পেশালি যারা নারী উদ্যোক্তা, তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং সেশন, ওয়ার্কশপ, সেমিনার করে ট্রেন আপ করে আমরা ছোটো বড় কিছু মেলার আয়োজন করে থাকি। এবং প্রতি বছর প্রায় 6 থেকে 7টা মেলার আমি আয়োজন করে থাকি। সাভারে যতগুলো মেলা দেখেন বড় বড়, এগুলো আমি আয়োজন করে থাকি। যেমন MK টাওয়ারে করে থাকি। কয়েকদিন আগে একটা মেলা করেছিলাম রেডিও কলোনি, একটা গুড লাইট স্কুলে, এটা আমি আয়োজন করেছিলাম। বাগান থানা রোডে আপনার একটা রেস্টুরেন্ট আছে, বাগানবাড়ি রেস্টুরেন্ট, ওখানে আমি মেলা আয়োজন করেছিলাম। ব্যাঙ্কগুলো একটা আছে সানিসাইড স্কুল, এখানে মেলা আয়োজন করেছিলাম। আগামী 30 তারিখে একটা অরুণাপল্লীতে মেলা আছে, অরুণাপল্লীর ভিতরে খেলার মাঠে, এটাও আমি আয়োজন করছি। তো এইভাবে ঢোকা যাবে, ঘেটে যেয়ে যদি ওরা থামায় আমাদের কথা বললেই হবে যে WB ফাউন্ডেশন মেলা হচ্ছে, আমি ইনভাইটেড, আমি যাব। আচ্ছা, তো WB ফাউন্ডেশনটা মূলত ক্ষুদ্র এবং যারা নারী উদ্যোক্তা তাদের কল্যাণে কাজ করে। তো আমরা যারা উদ্যোক্তা হতে চাই তার আগে আমরা একটু আসি, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমাদের পিতামাতা আমাদের কিনে স্বপ্ন দেখতেন। বিবাহের পর থেকেই পিতামাতা স্বপ্ন দেখেন তার ছেলে হবে, মেয়ে হবে, দেখে না? কেউ হয়তো বা মেয়ে চায়, কেউ ছেলে চায়। তো ছেলে হোক মেয়ে হোক, পিতামাতার প্রথম স্বপ্ন দেখে তার ছেলে ডক্টর হোক, দেখে না অনেকেই? তার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তার ছেলে ব্যারিস্টার হোক, মেয়ে ব্যারিস্টার হোক, তার মেয়ে পাইলট হোক। অনেকে স্বপ্ন দেখে তার ছেলে মেয়ে বিজনেসম্যান বা বিজনেস ওম্যান হোক।
তাই না? দেখে কিন্তু। তো এই যে আমরা স্বপ্ন দেখি, আমরা হয়তো অনেকে হই, অনেকে হই না। বাবা মা স্বপ্ন দেখতেন ডক্টর হওয়ার, আমি সব ডক্টর হই নাই, আমি হয়তো বিজনেসম্যান হয়েছি। বাবা মা দেখতেন আমি ইঞ্জিনিয়ার হই, বাট আমি ইঞ্জিনিয়ার হই নাই, আমি হয়তো বা অন্য কিছু হচ্ছি। তো এই যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন বাবা মা কেন দেখেন? যে প্রত্যেকেই তার সন্তানের সফলতা চায়, আমরাও চাই। আমরা কে না চাই আমার সন্তান সফল মানুষ হোক? প্রত্যেকে চাই না? প্রত্যেকে চাই। এখন একটা সিম্পল প্রশ্ন করি, ধরেন বাংলাদেশের সমস্ত ডক্টর 1 ঘন্টার স্ট্রাইক করলো, কোনো ডক্টর কোনো রোগী দেখবেন না, তারা কর্মবিরতি। আমাদের বাংলাদেশে হয় না মাঝে মাঝে? অনেক কিন্তু হয়, আন্দোলন হচ্ছে, ডক্টররা কোনো রোগী দেখে না। ধরেন বাংলাদেশের সমস্ত হসপিটাল চিকিৎসা বন্ধ, ডক্টররা চেম্বার করছে না, রোগী দেখছে না, রোগী মারা যাবে না? আচ্ছা, কতজন রোগী মারা যেতে পারে ধারণা করেন তো দেখি। 10,000, 20,000 ধরলাম একটা কথা, আনুমানিক ধরেন 20,000 লোক মারা গেল। আচ্ছা, তার মানে কি ডক্টরের একটা দারুণ ভূমিকা আছে এবং গুরুত্ব আছে আমাদের সমাজে। এখন ধরেন বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়াররা স্ট্রাইক করলো যে বাংলাদেশের আমরা 1 ঘন্টা কোনো কাজ করব না। বাংলাদেশের ইকোনমিক্স যে অর্থনীতি আছে, কত ক্ষতি হবে? হয়তোবা কয়েক হাজার বিলিয়ন ডলারের ক্ষতি হবে বাংলাদেশে। বাংলাদেশে যদি ডিক্লেয়ার করা হয় যে আজকে এখন থেকে 1 ঘন্টা কোনো আইন থাকবে না বাংলাদেশে, আপনি চুরি করতে পারেন, ছিনতাই করতে পারেন, আপনি ব্যাংক লুটপাট করতে পারেন, আপনি দর্শনও করতে পারেন, তাহলে দেশে কি অবস্থা হবে? অনেক একটা ম্যাসাকার হয়ে যাবে না? আচ্ছা, তার মানে হচ্ছে আইনেরও গুরুত্ব আছে, যারা লয়ার বা অ্যাডভোকেট বা ব্যারিস্টার আছে না, তার মানে ডক্টরের গুরুত্ব আছে, ইঞ্জিনিয়ারের গুরুত্ব আছে, আইনেরও গুরুত্ব আছে, ব্যারিস্টার, এবং প্রত্যেকটা পেশারই গুরুত্ব আছে আমাদের সমাজে। এখন ধরেন খুব কাছাকাছি আমাদের সাভারে একটা হসপিটাল আছে, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। এটা একটা বড়, এই নামটা এই জন্য বললাম, আর ছোট বড় অনেক আছে। এখন এনাম হসপিটালে অনেক ডক্টর প্র্যাকটিস করে না, চাকরি করে না? আচ্ছা, তাহলে এনাম হসপিটালে ধরে নেই যে আমাদের 100 ডক্টর চাকরি করে বা প্র্যাকটিস করে। আচ্ছা, তাহলে উনি ডক্টর হওয়ার স্বপ্ন দেখলাম, পিতামাতা হিসাবে আমার ছেলে ডক্টর হলো। ডক্টর হওয়ার পরে তিনি এনামে এসে চাকরি করলেন, ঠিক না? আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন, ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে যে এসে কি করলো? চাকরি করলো। একটা অ্যাডভোকেট বানালেন, সে হয়তো চেম্বার করলো অথবা কোনো ল ফার্মে চাকরি করলো, তাই তো করি আমরা। আচ্ছা, এখন এই যে এনাম হসপিটালে আমি, আপনি বা আমাদের সন্তানেরা চাকরি করছে, আচ্ছা, এটা হচ্ছে আমার জন্য চাকরি, অর্থাৎ ডক্টরের জন্য চাকরি। এখন এনাম মেডিকেল হসপিটাল যিনি পরিচালনা করেন, ডক্টর এনাম সাহেব, উনার জন্য এটা কি? এটা কি চাকরি না ব্যবসা? আচ্ছা, তাহলে এনাম সাহেবের জন্য এনাম হসপিটাল একটা বিজনেস, একটা উদ্যোগ, উনি একজন উদ্যোক্তা। উনার আন্ডারে চাকরি করে 100 ডক্টর। আপনি একটা ল ফার্ম করবেন, আপনার আন্ডারে চাকরি করবে আরো 100 অ্যাডভোকেট, 100 ব্যারিস্টার। আপনি একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম করবেন, আপনার আন্ডারে আরো 100 ইঞ্জিনিয়ার চাকরি করবেন। তার মানে কি আপনি চাকরি করছেন ডক্টর হওয়ার পর, ইঞ্জিনিয়ার হওয়ার পর, ব্যারিস্টার হওয়ার পর, অ্যাডভোকেট হওয়ার পর, যারা আপনাকে চাকরিটা দিচ্ছে তারা হচ্ছে বিজনেসম্যান বা বিজনেস ওম্যান। তার মানে একটু যদি গুরুত্বর দিক থেকে চিন্তা করি, তাহলে গুরুত্ব কার বেশি হলো? একজন বিজনেসম্যানের গুরুত্বটা বেশি হলো, অর্থাৎ যিনি উদ্যোক্তা। তো এই জন্য আমরা চাকরিও খুঁজবো, কিন্তু সবার থেকে যদি বড় হতে চাই আমাকে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। আপনার আন্ডারে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী চাকরি করতে পারেন, তার মানে উদ্যোক্তা হওয়াটা হচ্ছে বড় ব্যাপার। এখন এই যে আমরা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করি, এখন আমরা অনেকে বলি উদ্যোক্তা, কেউ বলি ব্যবসা, তাই না? মানে বিজনেস। এখন আসলে উদ্যোক্তা আর ব্যবসার মধ্যে বেসিক কিছু পার্থক্য থাকে না? থাকে তো। এটা হয়তো বাবুল ভাই আপনাদের শিখিয়েছে
যে কে উদ্যোক্তা আর কে ব্যবসা। আমি জাস্ট 1 মিনিটে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। যেমন আমাদের তাসমিয়া এখানে বসে আছে, উনি কাপড় নিয়ে কাজ করে, ওনার একটা দোকান আছে সেনা মার্কেটে। উনি ইসলামপুর যায় বা পাইকারি মার্কেটে যায়, সেখানে যে উনি 150 পিস সেলোয়ার কামিজ কিনে নিয়ে আসে। উনি একটি মার্জিন প্রফিট রেখে উনি আবার সেল করেন মানুষের কাছে। উনি কি উদ্যোক্তা? উনি উদ্যোক্তা নয়, উনি হচ্ছে ব্যবসা করেন। উনি একটা পণ্য কিনে আনে, সেই পণ্যের কোনো গুণগত পরিবর্তন না করেই, কোনো চেঞ্জ করার সুযোগ নাই, যা কিনে আনে 10 টাকাতে কিনে আনলো, 2 টাকা প্রফিট করলো, কস্ট মার্জিন করে 12 টাকা সেল করলে উনি 2 টাকা প্রফিট পেল। উনি হচ্ছে ব্যবসায়ী। এখন আপনি একটা কারখানা করলেন এই সেলোয়ার কামিজ বানানোর জন্য, 2টা মেশিন বসালেন, 2জন স্টাফ রাখলেন যারা সেলাই করবে, আপনি ডিজাইন করলেন, একটা মেকিং করলেন সেলোয়ার কামিজ, মেকিং করার পরে আপনি ডিসপ্লে করলেন দোকানে। আপনি কি? আপনি হচ্ছেন উদ্যোক্তা। খুব সিম্পল না? খুবই সিম্পল। তাহলে আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য আমরা আসছি, ব্যবসায়ী হওয়ার জন্য আসি নাই। আমরা ব্যবসায়ী হব আর অনেক পরের ঘটনা, কিন্তু উদ্যোক্তা আগে হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। যারা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছি তারা তো এই স্কিল ডেভেলপমেন্টের যে ট্রেনিংটা, এটা আমরা করছি। এটা অনেক সেশন হয়েছে, আগামী তারও সেশন হবে। তো আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য, ব্যবসায়ী হওয়ার জন্য আমাদের জানার এবং শিখার কোনো বিকল্প নেই। আছে? আপনি চুরিও যদি করতে চান, আপনি খুব ভালো চোর হবেন, আপনি পকেট মারবেন, আপনাকে পকেট মারা শিখতে হবে না? যদি না শিখেন ধরা পড়বেন, মারে কি মাটিতে পড়বে? আচ্ছা, তার মানে আপনি যদি ভালো চোরও হতে চান আপনাকে শিখতে হবে। এখন আপনি এত বড় বিজনেসম্যান হবেন, এত উদ্যোক্তা হবেন, আপনি শিখবেন না, জানবেন, এটা হয়? এটা আসলে হয় না। অর্থাৎ প্রথম হচ্ছে আমাকে জানা এবং শেখার চেষ্টা করতে হবে, এবং এখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যারা ফাঁকি দিবেন লাইফে যে শেখার ক্ষেত্রে, তাকে ধরা খাবে, নিশ্চিতভাবে ধরা খাবেন। তো আমরা এই শেখার ক্ষেত্রে যখন শিখবো, আমরা একটা মনোযোগ সহকারে শেখার চেষ্টা করব, কারণ এই স্কিল ডেভেলপমেন্টটা শুধু ব্যবসায়ী বানাবে না, শুধু উদ্যোক্তা বানাবে না, একটা ভালো মানুষও বানাবে আপনাকে। আর আপনি যত কিছুই হন, সবার আগে আপনাকে ভালো মানুষই হতে হবে। এখন যারা উদ্যোক্তা হতে চাই, উদ্যোক্তা হওয়ার জন্য 2টা লাইন আছে, খুব পরিষ্কার লাইন। একটি হচ্ছে অফলাইন, একটি হচ্ছে অনলাইন। অফলাইন উদ্যোক্তা কাকে বলে? আপনার একটা শোরুম থাকবে, শোরুমে আপনার কিছু মাল থাকবে, স্টাফ থাকবে, ডেকোরেশন করবেন, লাইট ফ্যান চালাবেন, 9টা 5টা 10টা দোকান খুলবেন, মাল সেল হবে, আপনি বসে বসে ব্যবসা করছেন। এটা হচ্ছে অফলাইন উদ্যোক্তা। এখন অনেকে অনলাইন উদ্যোক্তা হচ্ছে না? এখানে কি কেউ শুরু করেছে অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য? কেউ শুরু করেন নাই। আপনারা এই ট্রেনিং নেওয়ার পর আপনারা অনেকেই চেষ্টা করবেন অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য। কিভাবে অনলাইন উদ্যোক্তা হবেন আমি এই বিষয়ে একটু আলোকপাত করব সংক্ষেপে। আপনার উদ্যোক্তা হতে গেলে কি লাগবে? প্রথমত, যেমন আমরা যখন বিয়ে করতে যাই, আমরা কি একটা মেয়ে খুঁজি বা একটা ছেলে খুঁজি। এখন আপনি মেয়েও পাচ্ছেন না, ছেলেও পাচ্ছেন না, বিয়ে করা সম্ভব? সম্ভব না। তাহলে যদি আপনি অনলাইনে উদ্যোক্তা হতে চান, শুরু করতে চান, একটা স্মার্টফোন খুব জরুরি। প্রথমত এটাই, স্মার্টফোন যার নাই তার জন্য এটা ডিফিকাল্ট, এটা সম্ভব না। এবং তাকে অবশ্যই একটা ইন্টারনেট সংযোগ থাকতে হবে, একটা স্মার্টফোন, একটা অনলাইন সংযোগ। ধরেন আপনি যুদ্ধের একটা পর্যায়ে চলে গেছেন, আপনি মোটামুটি, এখন আপনার জয় করার পালা। এরপরে আপনি কি নিয়ে কাজ করতে চান, আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের দেশের বেশিরভাগ উদ্যোক্তা কেন ফেইলর হয়, কেন ব্যর্থ হয়, এটা অন্যতম কারণ হচ্ছে প্রোডাক্ট সিলেকশনে তারা ভুল করে। যেমন আপনি ফেসবুকে খুললেই দেখবেন অনেক গ্রুপ উদ্যোক্তা, কেউ কাপড় নিয়ে বিজনেস করছে, কেউ খাবার নিয়ে, কেউ ইমিটেশন গহনা নিয়ে, কেউ জুয়েলারি নিয়ে, কেউ লেদার পণ্য নিয়ে, ইত্যাদি ইত্যাদি করে না? সবাই কি সফল? আমার অভিজ্ঞতায় আমি দেখি, স্টার্ট করেছে
পেজ খুলেছে, 3 মাস 6 মাস পরে হতাশ হয়ে গেছে যে আমার সেল হয় না, আমার সেল নাই, আমি এটা পারবো না। অর্থাৎ আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনাকে প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে পণ্য সিলেকশন করা। এখন একটা মেয়ে, সে চিন্তা করে যে আমি তো সারাদিন সেলর কামিজ পরেই থাকি, আমি কোথাও বেড়াতে গেলে শাড়ি পরে থাকি, আমার একটা গহনা লাগেই, আমার জুতো একটা লাগেই, লাগে না? একটা ঘড়ি লাগে। একটা মেয়েদের ক্ষেত্রে প্রথম যে মাথায় ঢুকে যে আমি রান্না বান্না খুব ভালো পারি, কারণ মেয়েরা এটা জন্মসূত্রে শিখে আসে। আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েদের হাতে রান্না ভালো। দু একটা মেয়ের অবশ্য প্রবলেম আছে, আমরা দাওয়াত খেলে বুঝতে পারি। তো মেয়েরা চিন্তা করে আমি খাবার নিয়ে কাজ করব, এটা একটা নেচার। অনেকে মনে করে যে আমি তো মেয়ে, আমার তো সেলর কামিজ লাগে, আমি এটা নিয়ে শুরু করব। ছেলেরা চিন্তা করে যে আমি ডেনিম নিয়ে, অর্থাৎ জিন্স, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ঘড়ি, টুপি ইত্যাদি দিয়ে শুরু করব। অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমি যেভাবে মানুষ হয়েছি, আমার ব্যক্তিগত চয়েসের উপর ডিপেন্ড করে আমি কি নিয়ে কাজ করব। আমাদের বেশিরভাগ উদ্যোক্তা কি পণ্য নিয়ে কাজ করবেন এই সম্পর্কে তাদের সম্যক ধারণা নাই। ধারণা নাই বিদায় তারা দেখা দেখি শুরু করে। একজনে খাবার নিয়ে কাজ করে, তার খুব প্রফিট আমি শুনতে পাই, আমারও লোভ জাগলো যে না, খাবার নিয়ে যেহেতু প্রফিট, আমিও খাবার নিয়ে শুরু করি। কিন্তু আমার হাতে রান্না ভালো না, আমি কি ভালো করতে পারবো? আমি মনে করছি যে আমি শাড়ি নিয়ে কাজ করব, কিন্তু শাড়ি কোথায় সোর্স করতে হয়, অর্থাৎ আমি এটা যে সংগ্রহ করব, এই শাড়িগুলো কোথায় পাওয়া যায় আমি সেই মার্কেটে চিনি না। আমি কাপড়ে চিনি না, আমি কাপড়ে হাত দিলে কোনটা ভালো কোনটা আরামদায়ক আমি এটা চিনি না, আমি কাপড় নিয়ে শুরু করে দিয়েছি। অর্থাৎ আমার যে বিষয়ে নলেজ নাই, যে বিষয়ে অভিজ্ঞতা নাই, দক্ষতা নাই, জ্ঞান নাই, আমি দেখা দেখি সেই কাজটা করে ফেলি। যারা অনলাইন উদ্যোক্তা হবেন বা অফলাইন উদ্যোক্তা হবেন, আপনাকে পণ্য সিলেকশনটা অবশ্যই ভালোভাবে করতে হবে, এবং এই পণ্য কোথায় থেকে সোর্সিং করতে হয়। আপনি ধরেন একই পণ্য আপনি গাউসিয়া মার্কেটেও পাওয়া যায়, ইসলামপুরে পাওয়া যায়, বা টাঙ্গাইলেও পাওয়া যায়, নরসিংদী পাবনাও পাওয়া যায়। এখন আপনি সাভার থেকে ব্যবসা করবেন, আপনাকে কস্টিং করতে হবে না? আপনি একটা পণ্য কত টাকা দিয়ে কিনবেন, কত টাকা সেল করবেন, আপনাকে প্রফিট করতে হবে। তাহলে প্রফিট বের করার ক্ষেত্রে আপনি কস্ট ম্যানেজমেন্ট জানতে হবে। আপনি যখন পণ্য সিলেকশন করবেন, সোর্স করবেন, একই ধরনের পণ্য যদি টাঙ্গাইল থেকে সাভার আনেন একটা কস্টিং হবে আলাদা, ঢাকা থেকে আনলে একটা কস্টিং হবে, যদি আপনি পাবনা চলে যান কস্টিং কম বেশি হবে না? আপনার তাহলে প্রফিটের মধ্যে হেরফের হবে না? যদি সেম ক্যাটাগরির পণ্য হয়, এই পণ্যটা কোন মার্কেট থেকে আপনি কাঁচামাল সংগ্রহ করবেন সেই কস্টিংটা আপনাকে বের করতে হবে। এটা আনার পরে প্যাকেজিং করবেন, করার পরে আপনি কস্ট মার্জিনটা বের করার পর আপনি প্রফিট মার্জিন চিন্তা করবেন। আপনি প্রফিট মার্জিন এমনভাবে চিন্তা করতে হবে যেন আপনার এই পণ্যের সিমিলার পণ্য অন্য কেউ নিয়ে কাজ করে না? সেম পণ্য আপনারটা 12 টাকা, ওনারটা 10 টাকা, কারটা কিনবে? 10 টাকাটা কিনবে। এই জন্য কস্ট ম্যানেজমেন্ট জানাটা খুবই জরুরি। যদি এটা ভুল করেন তাহলে আপনার প্রফিট যাই করেন না কেন, পণ্যের দাম বেড়ে যাবে, আপনি কিন্তু ব্যবসায় সাকসেসফুল হতে পারবেন না। আপনাকে অবশ্যই যে পণ্য সিলেকশন করছেন, আপনার কত টাকা পুঁজি আছে, আপনার সীমাবদ্ধতা। আপনি যখন এখন মনে করেন আমি সাইকেলের শোরুম দিব, বা মোটরসাইকেলের শোরুম দেবো, গাড়ির শোরুম দিব, আপনার স্বপ্ন, অনেক টাকার ব্যাপার। এখন আপনার অত টাকা পকেটে নাই, বাট আপনি চিন্তা করছেন আমি এই কাজটা করব। এই জন্য আপনাকে আগে কত টাকা আপনি ইনভেস্ট করার সক্ষমতা আছে এইটা আপনাকে জানতে হবে। যদি ইনভেস্টের সক্ষমতা না জেনে পণ্য সিলেকশন করেন, আপনি কিন্তু ভুল করবেন। এবং পণ্যের গুণগত মান, আপনারা যে পণ্য নিয়ে কাজ করবেন এই পণ্যের গুণগত মান অবশ্যই ভালো হতে হবে। আমরা যারা ব্যবসা করি, কেউ আছে প্রফিট কম, বারবার রিপিট কাস্টমার সংগ্রহ করতে চায়। কারণ একটা পণ্য আপনি কিনবেন আমার কাছ থেকে, যখন আপনি ইউজ করে মজা পাবেন, দামে সাশ্রয়ী পাবেন, আপনি সেকেন্ড টাইম আমার কাছে আসবেন। এটাকে বলা হয় রিপিট কাস্টমার ধরা, সংগ্রহ করা। আর এমন বিজনেস আছে না, যা আপনার কাছে একটা পণ্য সে কিনেছে, অসন্তুষ্ট হয়েছে, দাম বেশি নিয়েছেন, পণ্যের মান ভালো হয় নাই, আপনি একবার প্রফিট করেছেন,
বাট সেই কাস্টমার আপনি আর জীবনে রিপিট পাবেন না। তাহলে আপনার টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে রিপিট কাস্টমার আনা। যে উদ্যোক্তা যত বেশি রিপিট কাস্টমার আনতে পারবে সেই তত বেশি সফল হবে। আর সবার আগে ধৈর্য এবং সময়। আপনি যদি মাস্টার্স পাস করতে চান, আপনার ক্লাস 1 থেকে শুরু করতে হবে, 1 2 3 4 5 6 7 8। এখন যদি আপনি বলেন যে আমি জন্মের পরই 1 লাফে মাস্টার্সে ভর্তি হয়ে যাব বা পাস করব, সম্ভব হবে? আমাদের বেশিরভাগ উদ্যোক্তা রাতারাতি সাকসেসফুল চায়, রাতারাতি বড়লোক হতে চায়। এই যে একটা মানে আমার মানসিকতা, এটা অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট এই পথ আমাকে পরিহার করতে হবে। আপনাকে অবশ্যই যে কোনো বিজনেসের সফলতা অর্জনের জন্য যুক্তিসঙ্গত সময় দিতে হবে। যদি যুক্তিসঙ্গত সময় না দেই, আমি আজকে শুরু করব, 1 মাস 2 মাস পর আমি হতাশ হয়ে যাব যে এটা আমার দ্বারা হবে না। যদি আপনি একবার হতাশ হয়ে যান, আপনার লাইফ কিন্তু শেষ। তো সুতরাং যাতে আপনি হতাশ না হন, এই জন্য সঠিক প্রিন্সিপাল মেনে আপনাকে ব্যবসা করতে হবে এবং আপনাকে অবশ্যই সৎ হতে হবে। কখনোই কোনো কাস্টমারকে ঠকানোর চিন্তা ভাবনা একেবারেই করা যাবে না। আপনি যাকে অনলাইনে হোক অফলাইনে হোক, যাকে যে পণ্য দেখাবেন, এই পণ্যের সঠিক গুণাগুণ, সঠিক মান আপনি প্রকাশ করবেন কাস্টমারের কাছে। যদি সেম কালারের সেম পণ্য একাধিক থাকে, কোনোটা 500 কোনোটা 700, এটা 200 টাকা কেন বেশি, এই কারণটা আপনি ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করে কাস্টমার যেটা মনে করবেন ওনার জন্য এটা দরকার, সেটা সংগ্রহ করবেন। এখন আপনি দাম রাখলেন 200 টাকা বেশি, মাল দিলেন 500 টাকারটা, সে মন খারাপ করবে না? মন খারাপ করবে। অর্থাৎ এই যে বেসিক বিষয়গুলো, এগুলো অনলাইন বলেন অফলাইন বলেন, দুইটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই জন্য আমরা যারা শিখতে এসছি, আমরা প্রথমত এটা মন দিয়ে শেখার চেষ্টা করব এবং ব্যবসার যে কিছু প্রিন্সিপাল আছে সেগুলো মানবার চেষ্টা করব এবং অবশ্যই আমাকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে একটা পর্যায়ে যাওয়ার জন্য। শর্টকাট বড়লোক হওয়ার এই চিন্তা চেতনাটা আমাদের থেকে ফেলে দিতে হবে। এবং এই যে আপনি উদ্যোক্তা হবেন, ব্যবসায়ী হবেন, উদ্যোক্তা হওয়ার আরও কয়েকটা কারণ আছে। যেমন ধরেন, আপনি যদি চাকরি করেন, চাকরি করলে আপনি একটা বেতন পাবেন ফিক্সড মাসিক, আপনি হয়তো বা বউ বাচ্চা নিয়ে খুব সুখে দিন কাটাবেন, আপনার জীবন কিন্তু এখানে সীমাবদ্ধ। এখন ধরেন যারা চাকরি করেন, একটা ইনক্রিমেন্ট হয়, কত হয়? বছরে 10%, 15%, 20% হয়। একটা লিমিট আছে না? আমরা চাকরি করতে পারি মাত্র ধরেন 35 ইয়ার্স 40 ইয়ার্স ম্যাক্সিমাম, আর গভর্নমেন্টও তো মনে হয় 30 না বলবে 30। এখন ধরেন আপনি চাকরি করেন, একটা মানে বাৎসরিক ইনক্রিমেন্ট বাড়বে, এটা লিমিটেশন আছে। কিন্তু উদ্যোক্তা জেনে তার কোনো লিমিটেশন নাই। যদি আপনার একবার একটা পণ্য মার্কেটে গুডউইল হয়ে যায়, আপনাকে আর কে ধরে? আচ্ছা, আমরা যারা চাকরি করি, আগেই বললাম সীমিত লাইফ, একটা নির্দিষ্ট ছক বাঁধা জীবন। উদ্যোক্তা যদি হতে চান, আপনার কয়েকটা সুবিধা আছে। একটা হলো আপনার প্রফিট মার্জিন আনলিমিটেড করা সম্ভব। আপনি যত উপরে উঠতে চান, আপনার দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, আপনি উঠতে পারবেন, আপনি অনেক পয়সার মালিক হতে পারবেন। নাম্বার 2, আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন, দেশীয় যে পণ্যগুলো আছে, আপনি ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। এটা দেশীয় পণ্যের দেশে এবং বহির্বিশ্বে এটার একটা ব্যাপক চাহিদা বাড়ছে। এবং আপনার এই উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক কর্মী, অনেক স্টাফরা কাজ করবে, অনেক পরিবারের কর্মসংস্থানের সৃষ্টি হবে, হবে না? আপনি যখন কর্মসংস্থান সৃষ্টি করবেন, দেশীয় পণ্য দেশে বাহিরে বিক্রি করবেন, দেশীয় যে অর্থনীতি আছে এটা মজবুত হবে না? এটা মজবুত হবে। তবে দেখেন, একটা উদ্যোক্তা হলে কতগুলো লাভ হয়। আপনার নিজের কর্মসংস্থান হচ্ছে, আপনার মাধ্যমে আরো 10টা চাকরির সুযোগ হচ্ছে, দেশীয় পণ্যের প্রচার প্রচারণা হচ্ছে, এবং আমাদের যে ফরেন কারেন্সি, যদি এই পণ্য বিদেশে আমরা সাপ্লাই করতে পারি, তাহলে আমাদের ফরেন কারেন্সিও আমরা আর্ন করতে পারি। তাহলে অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা উদ্যোক্তা হতে পারি। আমারও কাজ হবে, দেশেরও কাজ হবে, মানুষেরও কাজ হবে, সমাজের কাজ হলো।
এখন ধরেন আপনি খুব বড় উদ্যোক্তা হয়ে গেলেন, খুব বড় বিজনেসম্যান বা বিজনেস ওম্যান হয়ে গেলেন, আপনার অডেল সম্পত্তি, অডেল টাকা পয়সা, গাড়ি বাড়ি নারী সব কিছু হয়ে গেল। আপনার জীবনের পরিসমাপ্তি আসবে একটা সময়, আপনি মারা যাব, প্রত্যেকেই মারা যাব। এই যে সম্পদ অর্জন করলেন, আপনি হয়তো ভোগ বিলাস করলেন, আপনি হোটেলে গেলেন, ক্লাবে গেলেন, গাড়ি বাড়ি নিয়ে দৌড়াচ্ছেন, বউ বাচ্চাকে দামি দামি শাড়ি গহনা কিনে দিচ্ছেন, এটা আমাদের জীবন, ঠিক না? আসলে এটা আমাদের জীবন না। আজকে আপনি মারা যাব, মারা যাওয়ার পরে আপনার সকল সম্পদ দেশে থেকে যাবে। আপনার এই সম্পদ আপনার ছেলে মেয়ে তারা ভোগ করবে, তারা খরচ করবে। আপনি এই সম্পদ অর্জন করলেন, সারা জীবন সঞ্চয় করলেন, কষ্ট করলেন, এই সম্পদের একটা অংশ মানুষের কল্যাণে কোনো খরচ করলেন না, সমাজের কল্যাণে কোনো খরচ করলেন না। এমন যদি হয় যে আপনি এত অডেল সম্পত্তির মালিক হওয়ার পরে আপনার মাধ্যমে একটা মানুষের কর্মসংস্থান হয় নাই, আপনার মাধ্যমে একটা অসহায় পরিবারের কোনো কাজে লাগে নাই, আপনার মাধ্যমে একটা গরিব এতিমের কোনো কল্যাণ হয় নাই, প্রকৃতপক্ষে এই অর্থের কি কোনো মূল্য আছে? থাকবে? আমাদের প্রত্যেকটা মানুষের দেখেন একটা অবস্থান আছে না? ধরেন আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, বাউল ভাই আমাদের দেওয়ান আব্দুল কাইয়ুম বসে আছে, আপনারা সামনে বসে আছেন, আমরা প্রত্যেকে কিন্তু একটা লেভেলে অবস্থান করছি, সবাই কিন্তু এক সমান না, কেউ হয়তো একটু বেশি একটু কম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেখানে দাঁড় করিয়েছে, আমার পিছনে অনেক মানুষ আছে না যারা আমার এখানে আসতে পারে নাই, আমার সামনে অনেক মানুষ আছে না যেখানে আমি যেতে পারি নাই। তার মানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। এই অবস্থান থেকে আমার আপনার দায়িত্ব হচ্ছে সাধ্যমতো মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করা। এই যে স্কিল ডেভেলপমেন্টের যে কোর্সটা আপনারা করছেন, এখানে শুধুমাত্র উদ্যোক্তা হবেন, ব্যবসায়ী হবেন এমন কিছু নয়, এখান থেকে আপনাকে ভালো মানুষও বানানো হবে। আপনার নৈতিক চরিত্রের, আপনার কর্মদক্ষতা, আপনার মানবিক গুণাবলী, আপনার খারাপ যে দিকগুলো আছে জেরে ফেলে আগামী একটা সেশন করবেন বাউল ভাইয়ের মাধ্যমে, যেখানে আপনাদের ভালো গুণ এবং খারাপ দিক তুলে ধরা হবে। আপনাকে প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায় এই স্কিল ডেভেলপমেন্টটাও এখান থেকে হবে। মানবিক গুণাবলী বৃদ্ধি করার জন্য এই গুণাবলীগুলো হবে। এই জন্য আপনি ডক্টর হন কোনো অসুবিধা নাই, আপনি ইঞ্জিনিয়ার হন কোনো অসুবিধা নাই, আপনি বড় বিজনেসম্যান হন কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে আমাকে আপনাকে ভালো মানুষ হতে হবে। যদি ভালো মানুষ না হতে পারি, আপনার ডক্টর হয়ে কোনো লাভ হবে না, ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ হবে না, বিজনেসম্যান হয়ে কোনো লাভ হবে না। সবার আগে চাই আপনি আমাদের সন্তানেরা ভালো মানুষ হোক। যদি ভালো মানুষ না হতে পারি, তাহলে আমাদের এই অর্থ কোনো কল্যাণ বয়ে আনবে না, এই সম্মানও কোনো কল্যাণ বয়ে আনবে না। আমি সেশন শেষ করবার আগে একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করতে চাই। দুই বন্ধু অনেক দিন পর দেখা, ইউনিভার্সিটি পাশ করেছে, পাশ করার পরে দুইজন চলে গেছে দুই দিকে, ডিস্ট্রিক্ট আলাদা, ইউনিভার্সিটির পর বহুদিন পর দেখা রাস্তায়। আমরা কি করি নর্মালি, বন্ধুকে অনেক দিন পর একটা হাত করি, কোলাকুলি করি, বন্ধু কেমন আছিস, কি করছিস, অনেক দিন পর দেখা বলি না আমরা সবাই। তো এক বন্ধু জিজ্ঞেস করছে, বন্ধু কেমন আছিস, কতদিন তোকে দেখি না। বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি করছিস? বলছে আমি তো এখন এটা খুব জব করছি মাল্টিনেশনাল কোম্পানিতে, অনেক ভালো স্যালারি। কোথায় বিয়ে করেছিস? অমুক জায়গায় বিয়ে করেছি, তোর ভাবি তো খুব সুন্দরী, এক ছেলে এক মেয়ে, স্কুল কলেজে পড়ছে, খুবই হ্যাপি। এই বন্ধু আবার ওই বন্ধুকে প্রশ্ন করছে, বন্ধু তোর খবর কি বল, কোথায় আছিস? হ্যাঁ বন্ধু আমি তো অনেক বড় বিজনেস করছি, টাকা পয়সা অনেক হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে। কোথায় বিয়ে করেছিস? তো ওই বন্ধু একটু হতাশ কণ্ঠে বলছে, না রে বন্ধু এখনো বিয়ে করতে পারিনি। তো এই বন্ধু খুব অবাক হয়েছে যে ইউনিভার্সিটি পাশ করলাম 10 বছর আগে, আমি বিয়ে শাদী করে আমার ছেলে কলেজে যায়, আর তুই এখানে বিয়ে করতে পারিস নাই, তুই কি এখনো একটা ভালো মেয়ে পাস নাই? তো ওই বন্ধু হতাশ কণ্ঠে বলছে যে বন্ধু অনেক ভালো মেয়ে পেয়েছি। এই বন্ধু বলছে তাহলে কেন বিয়ে করিস নাই? বলছে যে আমি তো ভালো মেয়ে অনেক পেয়েছি, কিন্তু প্রত্যেকটা ভালো মেয়েই
ভালো ছেলেও চায়। তার মানে হচ্ছে যে আপনি শুধু ভালো মেয়ে খুঁজবেন, ভালো মেয়েও তো ভালো ছেলে চাইতে পারে। তার মানে আপনাকে অবশ্যই ভালো হতে হবে। যদি ভালো না হতে পারেন, আপনি কখনো ভালো চাইতেও পারবেন না। এই জন্য আপনি যা কিছুই করেন না কেন, সবার আগে ভালো মানুষ হওয়াটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় বিজনেস বানাক, বড় উদ্যোক্তা বানাক, অনেক অঢেল প্রতিপত্তি সম্পদের মালিক বানাক, কিন্তু সবার আগে আল্লাহ যেন আমাকে আপনাকে ভালো মানুষ বানায়, এই প্রত্যাশা করে, এই কামনা করে প্রত্যেকের ব্যবসায়িক জীবন সাফল্যমণ্ডিত হোক, প্রত্যেকেই সফল হন এবং সফল হওয়ার পর আপনার অবস্থান থেকে মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সেশনটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।